মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন শ্রীরামকৃষ্ণ আর অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছেন স্বামী বিবেকানন্দ। মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন শ্রীরামকৃষ্ণ আর অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছেন স্বামী বিবেকানন্দ। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ভেনেজুয়েলার যে অবস্থা দেখছেন সেটা কোথাও না কোথাও এইরকম টাইপের নেতাদের জন্যও হয়েছে। আপনাকে বুঝতে হবে, রাজ্যে যখন কোনো সরকার ক্ষমতায় থাকে তাহলে তার বেসিক কিছু কাজ থাকে। দেখুন, দু তিনটে কাজ থাকে। ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে অর্থনীতিকে স্ট্রং করা, যাতে আমাদের দেশ চালাতে রাজ্যের কিছু কন্ট্রিবিউশন থাকে। দ্বিতীয় হচ্ছে যে প্রোটেকশন দেওয়া রাজ্যকে, প্রশাসনিক ব্যবস্থা এবং আইন শৃঙ্খলা মেনটেন করা। আর থার্ড হচ্ছে যে মানুষজন যারা রাজ্যে রয়েছে তাদেরকে ইন্ডিপেন্ডেন্ট করা, নাকি এমন পরিস্থিতি তুলে নিয়ে চলে যাও যাতে মানুষজন সেখানকার নাকে তেল দিয়ে ভাত খেয়ে ঘুমিয়ে পড়ে। তেল দিয়ে ভাত খেয়ে কখন ঘুমায়? যখন আপনাদের বাড়ির সামনে সমস্ত কাজ চলে আসবে, আপনাদের পকেটে টাকা চলে আসবে, আপনাকে সরকার পুষতে লাগবে, তখন টাইম চলে আসে যে নাকে তেল দিয়ে এবার আপনার কাজ হচ্ছে ঘুমিয়ে পড়ো। আর ওটা মারাত্মক ক্ষতির পথে সেই রাজ্যকে নিয়ে যায়। আজকে কোথাও না কোথাও আমি চাই না, আমি জানি ভারতের কন্ডিশন কোনোদিন ভেনেজুয়েলার মতো হবে না, কিন্তু পশ্চিমবঙ্গ আজকে যে জায়গায় গিয়েছে এবং ভেনেজুয়েলার যে নীতি ছিল সেই সেখানকার রাজনৈতিক দলের, তার সাথে পশ্চিমবঙ্গের অনেক অনেক মিল রয়েছে। সেই মিলই আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো এবং তার পাশাপাশি আমি ডিসকাস করব আপনাদের সাথে যে ভারত সরকার ফরেন নীতিতে আদৌ ফেল করেছে নাকি কাজ করেছে। আর এই পরিস্থিতি, অর্থাৎ দেখুন, ট্যারিফ নিয়ে একটা দাঙ্গা কিন্তু আমাদের সাথে আমেরিকার চলছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই যে ট্যারিফের দাঙ্গা ট্রেড ওয়ার চলছে, তো এই জায়গায় দাঁড়িয়ে ভারত সরকার কি কি প্রিকশনস নিয়েছে, সমস্ত খবরের ডিটেলসে যাওয়ার আগে নমস্কার, আমি অদ্বিতীয়া রয়। আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদ্বিতীয়ায়। আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকে লাইভ আমি এখান থেকে শুরু করি। দেখুন, আমেরিকাতে পেন্টাগনে হঠাৎ করে রাতারাতি দেখা গেছিল পিৎজা রিপোর্ট, হঠাৎ করে পিৎজা ডেলিভারি করা বেড়ে গেছিল শনিবার দিন রাতে, যে পেন্টাগনে শুধু পিৎজা আসছে। আর যখনই আমেরিকার পেন্টাগনে পিৎজা ডেলিভারি বেড়ে যায় তখন বুঝতে হয় যে কিছু একটা মারাত্মক গন্ডগোল চলছে। আর ঠিক তারই রেজাল্ট আমরা দেখতে পেলাম যে ভেনেজুয়েলার যিনি প্রেসিডেন্ট ছিলেন নিকোলাস মাদুরো, তাকে হঠাৎ করে তুলে নিয়ে উড়ে চলে গেল আমেরিকা এবং সেখানকার প্রেসিডেন্ট টুইট করে জানাচ্ছেন যে ভাই, আমি কিন্তু ওকে তুলে নিয়ে চলে এসেছি, এবার নেক্সট ইনফরমেশন আমরা রিপোর্টের মাধ্যমে দেবো। এটা নিজের মধ্যে একটা ইলিগাল কাজ, যেখানে এরকম টাইপের ভাবুন যে একটা সভারেন কান্ট্রি যার মধ্যে হঠাৎ করে কোনো একটা ডেল্টা ফোর্স ঢুকে সেখানকার প্রেসিডেন্টকে তুলে নিয়ে চলে গেল। ভাই, এটা কখন সম্ভব? যখন সেই দেশের পলিটিক্যাল পার্টি বকওয়াস হয়ে যায়, অর্থনীতিতে তারা গরিব হয়ে যায় এবং তখনই তার মাথার উপর চেপে নৃত্য করা সম্ভব হয়। এর থেকে সহজ ভাষায় আর বোঝানো সম্ভব নয়, যেটা আমি আপনাদেরকে বলছি। ভেনেজুয়েলা একটা টাইমে ল্যাটিন আমেরিকার সব থেকে রিচেস্ট কান্ট্রি ছিল, তো আজকে এমন জায়গায় চলে গেছে যে তার প্রেসিডেন্টকে তুলে নিয়ে আমেরিকা চলে গেল। তো এটা কিভাবে সম্ভব? এটা সম্ভব হচ্ছে সেখানকার তৎকালীন অর্থনীতিকে মেনটেন না করার জন্য এবং ভবিষ্যতের প্ল্যানিং না করার জন্য, সেখানের সরকার টিকে থাকার জন্য। অর্থাৎ এই নিকোলাস মাদুরোর আগে যে সরকার ছিলেন হুগো স্যাভেজের, ওনার নীতির জন্য আজকে ভেনেজুয়েলাকে এই জিনিস ফেস করতে হচ্ছে। 2013 সালে হুগো স্যাভেজ অলরেডি কিন্তু ক্যান্সারে মারা গেছেন। ওনাকে দেখতে হয়নি যে ওনার দেশের কন্ডিশন কি, আর ওনার দেশের প্রেসিডেন্টকে আমেরিকা তুলে নিয়ে চলে গেছে। বেসিক ব্যাপারটা বলে দিই আপনাদেরকে, সৌদি আরবের থেকেও সব থেকে বেশি তেল যদি কোথাও থেকে থাকে সেটা ভেনেজুয়েলাতে রয়েছে। সেটার অ্যামাউন্ট আমি পরিমাণটা জানাই, সেটা হচ্ছে 1.73 ট্রিলিয়ন ব্যারেল তেল রয়েছে। ভাবতে পারছেন? তারপরেও ভিখারির মতো কন্ডিশন হয়ে গেছে এই দেশের। আর যার জন্য এই দেশটার আনসার্টেনিটির জন্য আমাদের ভারতেরও স্টক মার্কেটেও ভয়ঙ্কর প্রভাব পড়তে চলেছে। সেটা অয়েল, গোল্ড, সিলভার, যে কোনো ক্ষেত্রে বড় ইম্প্যাক্ট পড়তে চলেছে। কিন্তু তার আগে আমি আপনাদেরকে বলবো যে নিজেদের ফিনান্সিয়াল ফিউচারকে সিকিউর করতে গেলে স্টক মার্কেটে ইনভেস্ট করতে হয়। পরিচয় করাই মার্কেটউজ। এটি একটি সেবি রেজিস্টার্ড ট্রেডিং অ্যাপ, যেখানে 99 টাকা লাগে প্ল্যাটফর্ম চার্জ লাইফ টাইমের জন্য। দেখুন, আমি লগ ইন করলাম, ফলো ট্রেন্ডে ক্লিক করলাম। এখানে আপনারা রিয়েল টাইমে ট্রেড দেখতে পারবেন। দেখুন, আমার ট্রেড প্লেস হয়ে গেছে, স্টার্ট হয়ে গেছে। এখানে অনেক কম টাকা থেকে আপনারা ট্রেড করতে পারবেন, যেখানে অন্যান্য অ্যাপে 3 গুণ লাগে। এখানে স্টপ লস ফিচার্স রয়েছে যা আপনাকে অতিরিক্ত ক্ষতির হাত থেকে বাঁচাবে। দেখুন, আমার প্রফিট কিন্তু ট্রেন্ড অনুযায়ী মুভ করছে। আমি স্টপ ট্রেড করলাম আর 1166 টাকা আমি এত কম সময় প্রফিট বুক করতে পেরেছি। মার্কেট রুল আপনাকে ফ্রি রিকমেন্ডেশন দেয়, যার মাধ্যমে লোকে ডিসেম্বর মাসে একদিনে 8,606 টাকা, জুন মাসে 70,468 টাকা, জুলাই মাসে 59,696 টাকা, অক্টোবর
মাসে 58,207 টাকা প্রফিট বুক করতে পেরেছে, যার কোনো কমিশন লাগে না। এখানে আপনারা ট্রেড করতে পারবেন সকাল 9টা থেকে রাত্রি 12টা পর্যন্ত। এখনো পর্যন্ত মার্কেট ওর 20 লক্ষেরও বেশি মানুষ ব্যবহার করে ফেলেছে। লিংক আমি কমেন্টে ডেসক্রিপশন বক্সে পিন করে দিয়েছি, সুতরাং ট্রেড করুন, নিজের দায়িত্বে করুন। ভিডিওতে ফেরা যাক। তো বিষয়টা হচ্ছে যে তেল তো রয়েছে এবং সেই তেলকে বিক্রি করে 95% যে প্রফিট আসছিল সরকারের, সেটাকে ইউজ করা হয়েছে সাবসিডিজ আর জনপ্রিয় প্রকল্প চালানোর জন্য, যেখানে না ভাবা হয়েছে তাদের টেক্সটাইলকে নিয়ে, না ভাবা হয়েছে কৃষিকে নিয়ে, না ভাবা হয়েছে প্রাইভেট কোম্পানির ইমপ্রুভমেন্টকে নিয়ে, না ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, কোনো কিছু না, নাথিং। তারা ভেবেছে যে আমাদের কাছে তো ভগবান তেল দিয়ে দিয়েছে, তেলের ওপর ঘুমিয়ে আমরা কাটিয়ে দেব। যার জন্য জনপ্রিয় বেশ কিছু প্রকল্প, যেমন ওষুধের দাম কমানো, খাবারের দাম কমানো, হাতে মানুষের টাকা দিয়ে দেওয়া, এই করতে করতে দেশটির সর্বনাশ থেকে সর্বনাশতর অবস্থায় ধীরে ধীরে যেতে থাকলো এই রাজনৈতিক দলের জন্য। যেখানে আমি বেসিক কিছু ইনফরমেশন দিই, আপনারা খুব ক্লিয়ারলি বুঝতে পারবেন। 2014 সালে এই দেশের জিডিপি নেগেটিভ দিকে যেতে লাগে, যেটা ছিল -3.8। 2018-তে আরো ভয়ঙ্কর কন্ডিশনে চলে যায়, যেটা ছিল -19.6%। তারপর দেশের প্রধান যে রয়েছে তার মাথা এতটাই কাজ করেছে যে সে নিজের দেশে টাকা ছাপাতে লেগেছিল। মানে ভাবুন, টাকা নিজের দেশে নিজেরাই ছাপাতে লেগেছে। নীতির প্রবলেম কি কি ছিল? এক, রাজনৈতিক দল এবং সেই দলের নেতাদের সমর্থকদের হিউজ করাপ্টেড হওয়া, অর্থাৎ ভয়ঙ্কর দুর্নীতি। দ্বিতীয়, স্যাভেজের নীতি, বিদ্যুৎ, টেলিযোগাযোগ, ব্যাংক, সমস্ত ক্ষেত্রে ছাড় দিতে হবে, মানে একদম ফ্রি ফ্রি ফ্রি, যাতে মানুষজন তাকে ভোট দেয়। আর সব থেকে বড় কথা হচ্ছে প্রাইভেট কোম্পানিগুলোকে তাদের মতো কাজ করতে না দেওয়া, যার জন্য প্রাইভেট কোম্পানি যখন দেখছেন যে তাদের কোনো প্রোডাক্টকে ম্যানুফ্যাকচার করছে কিন্তু প্রফিট হচ্ছে না, উল্টো তাদের লস হচ্ছে, ক্ষতি হচ্ছে, তখন অটোমেটিক্যালি তারা ম্যানুফ্যাকচার করা বন্ধ করে দেবে, মানে কোম্পানি দিনের পর দিন বন্ধ হতে শুরু করবে। তাছাড়া কি রয়েছে? তাছাড়া রয়েছে রাজনৈতিকভাবে অনুগত অযোগ্য ব্যক্তিদেরকে টেন্ডার দেওয়া। ভাই, মানে নেতাকে সাপোর্ট করছে তো বেটা টেন্ডার ওকে দিয়ে দাও, তাতে তার যোগ্য থাক আর না থাক, যোগ্যতার তো কোনো বাহার নেই, অ্যাওয়ে দিয়ে দাও। কতটা সহজভাবে আমি আপনাদের সামনে তুলে ধরলাম। ভাবুন আমাদের পশ্চিমবঙ্গ সরকার কি কি করছে। দুর্নীতি, প্রাইভেট কোম্পানিকে তাড়ানো, প্রায় 6000-এর কাছাকাছি কোম্পানি চলে গেছে, পার্টিকুলার নেতাদেরকে প্রফিট করে দেওয়া এবং জনকল্যাণের জন্য মানুষজনকে ঘুম পাড়িয়ে দেওয়া। বলছে তোমাকে পরিযায়ী হতে হবে না, আমি তোমার অ্যাকাউন্টে টাকা দেবো। তোমার মহিলাদেরকে বলছেন তোমাদের কাজ করার দরকার নেই, আমি কন্যাশ্রী দেবো। স্টুডেন্টকে বলছে পড়ার দরকার নেই, আমি তোমাকে ট্যাব দেবো। স্টুডেন্টকে বলছে সাইকেল নিয়ে উড়ে বেড়াও, তোমাদের কাজেরই দরকার নেই। যুবকদের যুব ভাতা, বিধবাদের বিধবা ভাতা, এই ভাতা দিয়ে দিয়ে বলতে পারেন যে পুরো সমাজটাকে প্যারালাইসিস করে দেওয়ার চেষ্টা করছেন, যে পঙ্গু করে দাও, এরা যেন কাজই না করে, এরা নাকে তেল দিয়ে ঘুমিয়ে যাক। ঠিক যেমন ভেনিজুয়েলাতে হয়েছিল, সেখানকার মানুষজন যখন দেখছে ভাই তেল বিক্রি করে এত টাকা চলেই আসছে অটোমেটিক্যালি, তাহলে আমাদের তো বাকি সেক্টরে ফোকাস করে লাভ নেই। আমরা যে দেশ একটা সময়ে খাদ্য উৎপাদন করত, অর্থাৎ কৃষিতে উন্নত ছিল, সেই দেশ কৃষি সেক্টরই ডিলিট করে দিল, যার জন্য সামান্য খাবারের জিনিস পর্যন্ত তাদেরকে বিদেশ থেকে কিনতে হতো। মানে এই পরিস্থিতিতে নিয়ে গেছিল। সেম আমাদের রাজ্যে যেটা হচ্ছে ভাই, জনকল্যাণমূলক। আর যখনই ভেনেজুয়েলাতে টাকার দরকার হতো তখন কি করতো? চায়না থেকে, রাশিয়া থেকে টাকা ধার নিয়ে নিত। ঠিক যেমন আমাদের রাজ্য সরকার টাকা, রাজকোষে টাকা কম পড়লেই সঙ্গে 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 সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে হাত পেতে ধার নিয়ে দেন। এবং রাজ্য সরকারের বেশ কিছু রুলস রয়েছে যেখান থেকে ধার নেওয়া যায়, তো ধার নেওয়াতে ওস্তাদ। আর ধার নিয়ে কি করবেন? জনকল্যাণ, মানে রাজকোষ লুটিয়ে দাও, তারপর ভবিষ্যৎ যা হচ্ছে সেটা না হয় দেখা যাবে। আর এই করতে করতে পশ্চিমবঙ্গের কন্ডিশন কি দাঁড়িয়েছে এমন যে পশ্চিমবঙ্গ একটা সময় ভারতের অর্থনীতিতে 7 থেকে 8% কন্ট্রিবিউট করতো, সেই কন্ট্রিবিউশন এখন কমে less than 5%-এ চলে গেছে। মানে ভাবুন, একরকম ভাবে বলতে পারেন যে সেন্ট্রাল গভর্নমেন্ট হাত রেখেছে বলে রাজ্যটা চলছে। দেখুন, বেসিক বুঝতে হবে, যদি আমাদের দেশের সরকার চায়, ভারত সরকার যদি চায়, তাহলে এতটা অকাদ বা এতটা ক্ষমতা রয়েছে যে প্রত্যেকটি ভারতীয় মহিলাকে মাসে 5000 টাকা করে দিতেই পারে। কিন্তু দেওয়াটা কি ঠিক?
দিলে মানে দেবে কোথায় থেকে? ভারত সরকারে যিনি বসে রয়েছেন নরেন্দ্র মোদী, নিজের বাড়ি গাড়ি তো বিক্রি করে দেবেন না, দেবেন ভারতের রাজকোষ থেকে। তাতে দেশের ওপর কতটা ইম্প্যাক্ট করবে, দেশের অর্থনীতিতে কতটা পিছিয়ে যাবে। অর্থনীতিতে পিছিয়ে যাওয়া মানে আমি নিজেকে উইক করে ফেললাম। আমি যখন নিজেকে উইক করব, তার মানে পলিটিক্যাল পার্টি যেখান থেকে ধার নেবে টাকা, তার কাছে মাথা নত করা। আর মাথা যখন নত হবে, তখনই বড় বড় দেশরা মাথাকে চেপে ধরবে, যেমন ভেনেজুয়েলাকে চেপে ধরলো আমেরিকা। বুঝতে পারছেন তো কি পরিস্থিতি? তো এখানে আমরা খুব ভালো বুঝতে পারছি যে পশ্চিমবঙ্গের যতটা কন্ট্রিবিউট করার কথা ভারত সরকারকে সাপোর্ট করতে, অর্থনীতিকে ডেভেলপমেন্ট করতে বা মেক ইন ইন্ডিয়া প্রজেক্টে ডেভেলপ করতে, সেখানে কিন্তু পশ্চিমবঙ্গ সরকার নেই। পশ্চিমবঙ্গ সরকার এসআইআর এর প্রসেস হোয়াটসঅ্যাপে কেন দেওয়া হচ্ছে সেই নিয়ে চিঠি লিখছেন জাতীয় নির্বাচন কমিশনকে। এর থেকে হাস্যকর আর খারাপ পরিস্থিতি রাজ্যের আসতে পারে না, যেটা আমি নিজের চোখে দেখছি। আমি জানি যে ভেনেজুয়েলার মতো আমাদের দেশের প্রধান যিনি রয়েছেন, পিএম কে কেউ তুলে নিয়েও চলে যাবে না, হবে না কিছুই। বাট যেটা হবে সেটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টকে এবং যে সমস্ত অন্যান্য রাজ্য ভারতের অর্থনীতিতে বড় কন্ট্রিবিউট করে, সেখানে পশ্চিমবঙ্গকে কিন্তু টানতে হবে, আর কিছু না, ধুয়ে নিয়ে যেতে হবে। মানে বাড়ির একটা ছেলে কোনো কাজ করে না, তাকে যেমন টানতে হয় সেরকম ভাবে পশ্চিমবঙ্গকে টানতে হবে। এটা সময় থাকতে বুঝে গেছে ভারত সরকার। বেসিক বুঝুন, ট্রাম্পকে এখন 4 বছর ধরে ভারত সরকারকে ঝেলতে হবে, অর্থাৎ রিটালিয়েট করতে হবে। কারণ ট্রাম্প দেখে নিয়েছে যে ভারত সরকার মাথা নত করছে না, তাই সে বলে দিয়েছে আমি ট্যারিফ লাগাবো। ট্যারিফ জাস্ট ওয়ান টাইপ অফ ট্রেড ওয়ার চলছে, যাতে ভারতের ইকোনমিকে ভীষণভাবে ভেঙে ফেলা যায় বা অর্থনীতিকে একদম উইক করে দেওয়া যায়। সেই কারণেই কিন্তু ট্যারিফের নীতি অ্যাপ্লাই করেছে। আর কেন ট্রাম্প এই ট্যারিফের নীতি অ্যাপ্লাই করেছে? কারণ ভারতের বড় মার্কেট, মানে বলতে পারেন 18% এক্সপোর্ট আমরা ইউএস থেকে করে থাকি। আর তারই সুযোগ নেওয়ার জন্য ট্রাম্প বললেন, ভাই তুমি এটা করবে না তো আমি ট্যারিফ লাগিয়ে দেবো, ভাই তুমি ওটা করবে না তো আমি ট্যারিফ লাগিয়ে দেবো। মানে একরকম ভাবে হুমকি দিতে থাকছেন ট্রাম্প। আর সেটাকে রিটালিয়েট করার জন্য ভারত সরকারও নীতি অ্যাপ্লাই করেছে, যেটা হচ্ছে স্ট্রাকচারাল রিফর্ম স্ট্র্যাটেজি। জানিয়ে দিই আপনাদেরকে যে প্রথম হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার জেনারেট করতে প্রাইভেট এবং ফরেন সেক্টরগুলোকে এন্ট্রি করানো হয়েছে। মানে তোমরা ভাই আসো এবং এখানে ইনভলভমেন্ট করো, যাতে ভারতের ওপর থেকে ডিপেন্ডেন্সিটা সরে যায়, ভারত ইকোনমির দিক থেকে নিজের ওপর যেন ডিপেন্ডেন্ট হয়, কারোর ওপর যেন ডিপেন্ডেন্ট না হতে হয়। তো কারোর ওপর ডিপেন্ডেন্ট না হতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে নিজেদের ইকোনমিকে স্ট্রং করতে গেলে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট বা ফরেন থেকে যারা আমাদের দেশে ব্যবসা করতে চায় তাদের জন্য একটু ফেসিলিটিস ক্রিয়েট করা, বিভিন্ন প্রাইভেট কোম্পানির জন্য যে সমস্ত ল রয়েছে সেগুলোকে একটু হালকা করা, যাতে এখানকার মানুষজন ব্যবসা করে, এখানকার মানুষজনের মধ্যে সেই ক্রেজ আসে যে না আমাদেরকে কাজ করতে হবে। প্রথম তো আপনাদেরকে জানালাম যে স্ট্রাকচারাল রিফর্ম স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করা হচ্ছে, যেখানে ইন্স্যুরেন্স সেক্টর ওপেন করা হয়েছে টু 100% এফডিআই, অর্থাৎ ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের জন্য 100% যাতে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট করতে পারে, সেই কারণে ইন্স্যুরেন্স সেক্টরকে ওপেন করা হয়েছে। এবার নেক্সট যেটা করা হয়েছে সেটা হচ্ছে ইউনিফাইড সিকিউরিটিজ মার্কেট কোড, অর্থাৎ মাল্টিপল ফিনান্সিয়াল লস যেগুলো রয়েছে সেগুলোকে সিঙ্গেল ফ্রেমওয়ার্কে আনার চেষ্টা করছে ভারত সরকার, যাতে যারা ফিনান্সিয়াল ইনভেস্টর রয়েছে বা যারা মানে ইনভেস্টর রয়েছে তাদেরকে তাদের কনফিডেন্সকে বুস্ট করার জন্য এরকম টাইপের সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। ফ্রি ট্রেড এগ্রিমেন্ট যেটা অলরেডি ওমানের সাথে ভারত করেছে, ইউকের সাথে কথা চলছে, অর্থাৎ এই যে ইউএস এর উপর ডিপেন্ডেন্সি সেটা আমাদেরকে কমাতে হবে। আর সেই দিকেই কিন্তু ভারত সরকার কাজ করে চলেছে। এবং যেখানে আমরা দেখতে পাচ্ছি যে দেখুন ইউএস এর সাথে যবে থেকে ট্যারিফ লেগেছে তবে থেকে আমাদের ক্ষতি হচ্ছে না তা নয়। আপনারা বলতে পারেন টেক্সটাইল থেকে শুরু করে জেমস অ্যান্ড জুয়েলারি, অটো কম্পোনেন্ট এবং মেরিন প্রোডাক্ট গুলোতে এমন ভাবে মানে ক্ষতি হচ্ছে যেটা বলার নেই। যেহেতু এক্সট্রা ট্যারিফ লাগিয়ে দিচ্ছে, তো খুব স্বাভাবিক ব্যাপার যে ইউএসএ আমাদের যে সমস্ত মালপত্র রয়েছে সেটা দাম ইনক্রিজ করবে। তো দাম ইনক্রিজ করলে সেখানকার লোক কিনবে না, অন্য প্রোডাক্টের দিকে চলে যাবে। আর আমাদেরও কিছু করার নেই, এখানকার যারা এক্সপোর্টার রয়েছে তাদের উপর একটা বড় সড়ো আঘাত করতে চলেছে। এই সমস্ত কিছুকে ব্যালেন্স করে ভারত সরকার চলার চেষ্টা করছে এবং মেক ইন ইন্ডিয়া প্রজেক্টের দিকে সব থেকে বেশি ফোকাস করছে, যে ভাই আমাদেরকে
মানে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট তো করতেই হবে, তার পাশাপাশি ফরেন ইনভেস্টররা যাতে ভারতে এসে বিজনেস করে, প্রফিট নিয়ে যাক, কোনো প্রবলেম নেই, কিন্তু তার মধ্যে তো আমরাও কাজ পাবো, আমাদের ইন্ডিপেন্ডেন্সি আসবে, আমরা ডিপেন্ড হব না। তো সেই কাজের জন্য ভারত সরকার চাইছেন যে ইনভেস্টরদের ইন্টারেস্টকে, কনফিডেন্সকে বুস্ট করার জন্য বেশ কিছু নীতি অ্যাপ্লাই করছেন। এবার আমি ছোট্ট এক্সাম্পল আপনাদেরকে দিই, যে রাজকোষে ঘাটা যদি আমরা 8 মাসে দেখে থাকি, তাহলে সেটা হচ্ছে 9.67 লাখ করোড়, যেটা কি কম, যথেষ্ট ব্যালেন্সড। মানে বুঝতে হবে এখানে এখনো 8 মাস, মানে এখনো আমাদের হাতে আরো 4 মাস রয়েছে, যেখানে পুরোপুরি বছরের মাত্র 62% এখন রাজকোষে ঘাটা দেখা যাচ্ছে। এখনো আমাদের হাতে 4 মাস টাইম রয়েছে, ওটা বাজেটের টাইমে ডিসাইড হয়ে যায়। তো এই যে ব্যালেন্স করে চলা এবং আমেরিকান গভর্নমেন্টকে সহ্য করে রিটালিয়েটের জন্য বিভিন্ন স্ট্র্যাটেজিতে কাজ করা, আর এটাই হচ্ছে ফিউচার দেখা, যেটা ভারত সরকার দেখছে কিন্তু আমাদের রাজ্য সরকার দেখতে পারছে না, যার জন্য সে সরকারি টিকে থাকার জন্য যতটা রকম ভাবে হোক মানে নিজের মতো করে সরকার চালানোর চেষ্টা করছে। ভারত সরকারের মেক ইন ইন্ডিয়া প্রজেক্টের জন্য যে সমস্ত কাজ আসছে বা সরকার করতে চাইছে, তাতে আমাদের রাজ্য সরকারের কোনো ইন্টারেস্ট নেই। সে শুধু একটাই কথা বলবে, সেটা হচ্ছে ভাই প্রাইভেটাইজেশন হচ্ছে, কিন্তু প্রাইভেটাইজেশনটাও যে কতটা ইম্পর্টেন্ট, শুধু প্রাইভেটাইজেশন না, ফরেন ইনভেস্টমেন্টও যে কতটা ইম্পর্টেন্ট, সেই দিকেই কিন্তু ভারত সরকার ফোকাস করছে, যাতে আমাদের ট্রেড এবং ইকোনমি পুরো ব্যালেন্স ভাবে চলে। এখন দেখার বিষয় হচ্ছে যে ভারত সরকার এই প্রকল্পে কতটা সাকসেস হতে পারে। বাকি আমি এখানে এন্ড করবো। পুরো বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে অদ্বিতীয় চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ একটাই, যা হবে স্পষ্ট হবে। মার্কেটার্স অ্যাপটি ইতিমধ্যে 20 লক্ষেরও বেশি মানুষ ডাউনলোড করে ফেলেছে। লিংক আমি কমেন্ট আর ডেসক্রিপশন বক্সে পিন করে দিয়েছি, আপনারাও ক্লিক করে ডাউনলোড করুন, ট্রেড করুন, নিজের দায়িত্ব করুন।